যারা দেখছেন তাদের সকলকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমি এই পর্বে আলোচনা করার চেষ্টা করব দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 বা দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 13 বা 13 আদেশ সম্পর্কে। ইতিপূর্বে আমরা 12টি আদেশ নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি। এর বাইরেও দেওয়ানি কার্যবিধির যে সকল গুরুত্বপূর্ণ আদেশ রয়েছে, যেমন আদেশ 21 কিংবা 41 থেকে 46 পর্যন্ত, ওই সকল গুরুত্বপূর্ণ আদেশ নিয়েও পৃথক পৃথক আলোচনা রয়েছে আমাদের এই চ্যানেল ল অ্যান্ড লাইফে। তো আজকে আমরা আদেশ 13 সম্পর্কে আলোচনা করব। উপরন্তু আমরা যে দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ রয়েছে সেগুলো নিয়ে অনেকগুলো পর্বে ইতিপূর্বে আলোচনা করেছি। যাক, আমাদের যে মূল আলোচনা আজকে আদেশ 13 সম্পর্কে, সেটি হচ্ছে যে দলিল দাখিল, আটক কিংবা ফেরত, প্রোডাকশন, ইম্পাউন্ড অ্যান্ড রিটার্ন অফ ডকুমেন্টস। তো আদালতে যে দলিল দাখিল করা হয়, সেই দলিল দাখিল কিংবা আদালত যদি কোনো দলিল বা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেটা দলিল আটক করতে চান কিংবা ফেরত প্রদান করবেন, সেগুলো কোন নিয়মে বা কোন বিধির আলোকে করবেন, সেই সমস্ত বিষয় এই আদেশটিতে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা ইতিপূর্বেই বলেছি যে আইনের সকল বিধানই কোথাও না কোথাও কাজে প্রয়োজন হয় বা কাজে লাগে, তবে আমাদের ব্যবহারিক ক্ষেত্রে অর্থাৎ প্রায়োগিক ক্ষেত্রে এবং যারা আমরা শিক্ষার্থী, বার কাউন্সিল কিংবা জুডিশিয়ারি পরীক্ষা দিব, আমাদের পরীক্ষার প্রয়োজনার্থে বিভিন্ন বিধান বিভিন্ন রকম গুরুত্ব বহন করতে পারে। কোনো কোনো আইন বা বিধি বা আদেশ একটু বেশি গুরুত্বপূর্ণ, কোনোটা একটু কম গুরুত্বপূর্ণ, এই নিরিখে। কাজেই সেই বিবেচনায় আমাদের এই 13 আদেশটিও খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে আমরা ইতিপূর্বে যা বলেছি আবারও তা বলছি যে আমরা জানার চেষ্টা করব কোন আদেশে কি বিষয় নিয়ে কথা হয়েছে, কেননা সেই ভালো আইনজীবী যিনি জানেন কোথায় আইনটি রয়েছে। তো সেই হিসেবে আমরা এই 13 আদেশটাও আমাদের মেমোরিতে একটু জায়গা করে রাখবো 13 আদেশটির জন্য। সেটি হচ্ছে, এইখানে আছে কি, প্রোডাকশন, ইম্পাউন্ড অ্যান্ড রিটার্ন অফ ডকুমেন্টস। তো এই বিষয়গুলোর উপর কি ধরনের বিধান আছে আমরা দেখব যে এই আদেশে খুব বেশি বিধি নেই, 11টির মতো বিধি রয়েছে। তার মধ্যে আবার বিধি 1, 2 বাতিল কৃত। তো সেই হিসেবে 8-9টি বিধি রয়েছে, কিন্তু সবগুলো আবার খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। মূলত প্রথম দিকে 7 বিধি পর্যন্ত, বিধি 3 থেকে 7 পর্যন্ত আলোচনা করা হয়েছে। 1, 2 যেহেতু বাতিল, যে সকল দলিল সাক্ষ্যের জন্য গৃহীত হবে সেগুলো আদালত কিভাবে পৃষ্ঠাঙ্কন করবে, সেগুলো কিভাবে সংরক্ষণ করবে, এইসব ব্যাপার বলা আছে। এবং আমরা দেখব যে এখানে বলা আছে যে আদালত এই পৃষ্ঠাঙ্কনের ক্ষেত্রে কিছু বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। পৃষ্ঠাঙ্কন বলতে বলা যায় যে এই দলিলটা সম্পর্কে আদালত একটা নোট রাখবেন আর কি, মেইনলি যেটা যে এটা কে দাখিল করেছে, কত তারিখে দাখিল করেছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো হয়তো জুডিশিয়ারির যারা এক্সাম দিবেন পরবর্তীতে প্রায়োগিক ক্ষেত্রে যিনি জাজ হবেন তার জন্য এগুলো আইনের শিক্ষার্থী হিসেবে জানা অধিক প্রয়োজন, রেদার একজন আইনজীবী হিসেবে যিনি নিজের কেরিয়ার তৈরি করতে চান তার থেকে, কেননা ওই সংরক্ষণের বিষয়টি তো জাজ সাহেবের ব্যাপার। তথাপি আমরা সবাই বিষয়গুলো জেনে রাখবো। তো এইগুলো হচ্ছে মূলত বিষয়। তারপর হচ্ছে যে যদি কোনো সার্টিফাইড কপি বা নকল দাখিল করা হয়, সেই ক্ষেত্রে এটা কিভাবে পৃষ্ঠাঙ্কন করবেন, এই ব্যাপারগুলো বলা আছে। এবং ইন্টারেস্টিংলি এই আদেশের 13 আদেশের যে বিধি 5 আছে, যেখানে ওই পৃষ্ঠাঙ্কন এবং পৃষ্ঠাঙ্কনের বিধিবিধান, হ্যাঁ, এটাকে রাখার বিধিবিধান বিস্তারিত বলা আছে, সেটার সাথে একটা সম্পর্কিত বিধির রেফারেন্সও দেওয়া আছে এই 13 আদেশের বিধি 5-এর উপবিধিতে, সম্ভবত 3 উপবিধিতে বলা আছে যে রেফারেন্সটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আদেশ 7-এর বিধি 17 সম্পর্কে।
তো আদেশ 7 কী ছিল আমাদের? অর্ডার 7 মনে আছে নিশ্চয়ই আমাদের, সেটা ছিল প্লেইন সম্পর্কে বা আরজি সম্পর্কে। তো সেই আরজির যে আদেশ, সেটার মধ্যে 17 বিধি ছিল যে আরজির সাথে দলিল হিসেবে বা প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে যেসব জিনিস দাখিল করা হয়, এর মধ্যে হিসাবপত্রের ক্ষেত্রে ব্যাংকের যে রেজিস্ট্রার বা বই, হিসাবের বই এইগুলো, কিংবা এগুলোর নকল, অথবা ব্যবসার বা দোকানের যে হিসেবের খাতা ইত্যাদি সম্পর্কিত বিষয়গুলো ছিল। তো যেহেতু ওগুলো দলিল হিসেবে দাখিলের ব্যাপার, ওটার সাথে এই আদেশের এই দলিল দাখিলের ব্যাপারগুলো ইন্টারকানেক্টেড, ফলে এখানে রেফারেন্স হিসেবে ওই বিধান বা ওই বিধিটার, অর্থাৎ 7 আদেশের 17 বিধির কথাও কিন্তু বলা আছে 5 বিধিতে। তো যাই হোক, এটা হচ্ছে দলিল দাখিল বিষয়ে, যেটাকে আমরা প্রোডাকশন বলছি। এখন এই দাখিলের পর হচ্ছে ইম্পাউন্ড, দলিল আটক। এটা একটা গুরুত্বপূর্ণ বিধি। আমরা বিধি 8-এ দেখব, 13 আদেশের 8 বিধিতে ইম্পাউন্ডের কথা বলা হয়েছে। ইম্পাউন্ড কখন? যে আদালত যদি কোনো একটা দলিলকে মনে করেন যে না, এটাকে আটক করতে হবে, বা আটক রাখতে হবে, এটাকে ফেরত দেয়া যাবে না, বা এটাকে যত্রতত্র আর মুভমেন্ট করার সুযোগ দেয়া যাবে না, ন্যায় বিচারের স্বার্থে আদালতের হেফাজতে রাখা প্রয়োজন, তখন আদালত কোনো একটা দলিল বা কোনো একটা ডকুমেন্টকে ইম্পাউন্ড করতে পারেন। এবং সেই ক্ষেত্রে সেটা ইম্পাউন্ড করলে যিনি দাখিল করেছেন তিনিও কিন্তু সেটা আর ফেরত নিতে পারবেন না। তো এটা দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়, প্রায়োগিক ক্ষেত্রে প্রয়োজন হয় বলেই তো বিধানটা করা হয়েছে। তবে আমি জাস্ট আমাদের মনে রাখার সুবিধার্থে একটা ঘটনার কথা বলছি। এই ব্যাপারটা আবার খুব বেশি কানেক্টেড একটি ক্রিমিনাল মামলার ক্ষেত্রে বা ফৌজদারি মামলা, সাধারণত এনআই অ্যাক্টের মামলার ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে এনআই অ্যাক্টের মামলায়, অর্থাৎ চেকের মামলা, এক্সকিউজ মি, চেকের মামলার ক্ষেত্রে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যেটা এনআই অ্যাক্ট, ওই মামলায় অনেক সময় কি হয় যে ভুয়া চেক দিয়ে মামলা দায়ের করা হয়। হ্যাঁ, এরকম হয় না? হয়তো অনেক ক্ষেত্রে। তখন কি হয় যে কখনো দেখা যায় আদালত যখন এটা রিয়েলাইজ করতে পারেন যে এই চেকটা ফ্রডুলেন্টলি তৈরি করা হয়েছে বা এটার মধ্যে সঠিকতা নেই, এই চেকটা যদি এখন, মানে উনি মামলাটা তো এখানে খারিজ করেই দিচ্ছেন, কিন্তু উনি আবার চিন্তা করতে পারেন যে সাধারণত তো চেক মামলার রেজাল্ট যাই হোক ফেরত পান যিনি চেকের মালিক, অর্থাৎ যিনি চেক গ্রহীতা। কিন্তু যেহেতু এই চেকটা একটু প্রবলেম, এবং এটা এই মামলা না হয় আদালত ডিসপোজ করে দিলেন বাদীর বিপক্ষে, কিন্তু এই চেকটি ওই গ্রহীতা হাতে পেলে ভবিষ্যতে এটা আরও বেশি মিসইউজ হতে পারে, তখন আদালত কিন্তু ওই চেকটা ইম্পাউন্ড করে দেন। হ্যাঁ, কারণ এই সুযোগটা আর দেন না যে পরবর্তীতে এটা নিয়ে প্রতারণার মামলা বা ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের দরবার কারবার, মানে হ্যাসেলটা যেন আর না বাড়ে, এই প্রয়োগটা ওখানে আছে। এটা এখানে কেন বললাম? প্রাসঙ্গিক হিসেবে যেন মনে থাকতে পারে, এরকম ঘটনার আমি প্রত্যক্ষদর্শী হয়েছি, এই জন্যে এটা এই রেফারেন্স হিসেবে এখানে বললাম। যাই হোক, আমাদের মূলত হচ্ছে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে আমাদের যে ইম্পাউন্ডের ব্যাপারে, এরকম একটা দলিলও হতে পারে, দেখা গেল একটা জাল দলিল দিয়ে একজন মোকদ্দমা করেছে, আদালত হয়তো একটা পর্যায়ে মোকদ্দমাটা খারিজ করে দিয়েছেন, পাশাপাশি আদালত ফিল করলেন যে যদিও খারিজ হয়েছে কিন্তু এই ডকুমেন্টটা সেই যিনি মোকদ্দমা দায়ের করেছিলেন প্লেইন্টিফ, তার হাতে যখন আবার ফেরত যাবে, এটি নিয়ে এসে নতুন কোনো অন্যায়মূলক ঝামেলা তৈরি করতে পারে, যেটি শুধুমাত্র পক্ষের জন্য হ্যাসেল না, উপরন্তু আদালতেরও গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে, সেটা যে কোনো আদালতের, এই আদালতের না হোক অন্য আদালতের, তখন তিনি সেটাও ইম্পাউন্ড করে দিতে পারেন। এরকম যে কোনো কারণেই আদালত ইম্পাউন্ড করতে পারেন। তো এই ইম্পাউন্ডের বিধানটা বা আটকের বিধানটা রয়েছে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে এই দেওয়ানি কার্যবিধির আদেশ 13-এর বিধি 8-এ। এখন আমরা দেখব যে দলিল ফেরত প্রদান সম্পর্কিত কি বিধান আছে। আমরা 9-এ দেখব যে দলিল ফেরত, ধরেন একজন মানুষ আদালতে মোকদ্দমা দায়েরের সময় প্লেইন্ট দাখিলের মাধ্যমে যখন সে মোকদ্দমা দায়ের করে, তখন তার সাথে সে যে রেলেভেন্ট ডকুমেন্ট সেগুলো দাখিল করেছে। এখন সেই ডকুমেন্টগুলো তিনি কখন ফেরত পাবেন?
সরি, আমার পাশের ফ্ল্যাট থেকে কিছু নয়েজ আসছে, এর জন্য আমি দুঃখিত। এটা আমি চাইলেও রোধ করতে পারবো না। এনিওয়ে, যা বলছিলাম, এখন সেই দলিলটা সাধারণত কখন যিনি দাখিল করেছেন তিনি ফেরত পান। আইনে বলা আছে যে দলিল ফেরত পেতে পারেন যখন মোকদ্দমার কার্যক্রম সম্পূর্ণরূপে নিষ্পত্তি হয়। সম্পূর্ণরূপে কখন নিষ্পত্তি হয়? যদি রায় ডিক্রি ঘোষণা হওয়ার পরে মোকদ্দমাটি আপিলযোগ্য না হয়, তাহলে চূড়ান্তভাবে মোকদ্দমাটি এখানে নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তখন সেটা যিনি দাখিল করেছিলেন তিনি ফেরত নিতে পারেন। কিন্তু যদি সেটা আপিলযোগ্য হয়, তাহলে আপিলের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। উক্ত সময়ের মধ্যে যদি অপরপক্ষ আপিল দায়ের না করে, তাহলেও ওই আদালত থেকে সেই ব্যক্তি সেটা ফেরত পেতে পারেন। আবার যদি আপিল দায়ের হয়, তাহলে আপিলটা নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মুদ্রা কথা হচ্ছে সেই দলিলের কার্যকারিতার সুযোগ রয়েছে কিনা, এই ব্যাপারটা অনুভব করে আদালত সেটা ফেরত প্রদান করবেন। যদি কোনো জায়গা তখনও থেকে থাকে, অর্থাৎ মোকদ্দমাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার যদি কোনো জায়গা বাকি থাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই দলিলটা ফেরত নেওয়া যায় না। এখানে একটা ব্যাপার আছে, তবে যদি বিশেষ প্রয়োজন হয়, সাময়িক সময়ের জন্য দেখা গেল আমার মূল দলিলটা প্রয়োজন, হ্যাঁ, তখন একটা দরখাস্ত দাখিলের মাধ্যমেও কিন্তু আদালত একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য সেই দলিলটা দিতে পারেন, একটা আন্ডারটেকেন রেখে বা একটা রিসিট রেখে, রসিদ বলা হয়েছে এখানে। তো সাধারণত আমরা প্র্যাকটিসে যেটা করি, একটা দরখাস্ত দিয়ে আন্ডারটেকেন দিয়ে তখন আমরা দলিলটা সাময়িকভাবে নিয়ে আসি, তারপর নির্দিষ্ট সময় পরে ওখানে সময়ের কথা উল্লেখ থাকে, আবার ওটা আমরা ওই নির্দিষ্ট সময় পরে দাখিল করে থাকি, আদালতকে ফেরত দিই যে এই দলিলটা আবার দেওয়া হয়েছে। আবার এরকম হতে পারে যে সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে সাধারণত আমরা ফটোকপি দিয়ে নিয়ে আসতে পারি প্রায়োগিক ক্ষেত্রে, কিন্তু বলা হয়েছে যে দলিলটা আনতে হলে কি করতে হয়, এটার একটা সার্টিফাইড কপি দিয়ে তখন ওই দলিলটা সাময়িক সময়ের জন্য ফেরত আনা যায় এবং অঙ্গীকার করতে হয় যে আদালত চাওয়া মাত্র দলিলটা ফেরত দেওয়া হবে। এরকম হতে পারে, আবার একটা সার্টেন পিরিয়ডের জন্য হতে পারে। তো এটা হচ্ছে ওই দলিল ফেরত। আদারওয়াইজ দলিলটা কখন ফেরত আসবে আমরা বলেছি যে মোকদ্দমা সম্পূর্ণরূপে নিষ্পত্তি হওয়ার পর। তারপর হচ্ছে যে এই আমরা মোটামুটি বললাম যে দলিল দাখিল, আটক এবং ফেরত, এবং এটা হচ্ছে 9 বিধিতে ফেরতের কথা। তারপর 10 বিধিতে যেটা বলছে যে আদালত চাইলে কোনো দলিল, মোকদ্দমার সাথে সম্পৃক্ত কোনো দলিল কি করতে পারেন, সেটা তার নিজ আদালতই হোক কিংবা অন্য কোনো আদালতই হোক, অন্য কোনো মোকদ্দমায় যদি কোনো এরকম দলিল থাকে যেটা আদালতের প্রয়োজন, তাহলে সেটা আদালত তলব করতে পারেন অথবা পরিদর্শন করতে পারেন। দেখা গেল যে একটা মোকদ্দমার সাথে সম্পৃক্ত একটা এমন একটা দলিলের ব্যাপার আছে যেটা অন্য আদালতের অন্য একটি মোকদ্দমায় আছে, দায়ের করা আছে বা দাখিল করা আছে। তো এরকম দলিল চাওয়ার ক্ষেত্রে আদালত নিজ ইচ্ছায়, মানে স্বইচ্ছায়, যেটা সুয়েমুটোও করতে পারেন ওইটা, আবার কোনো পক্ষ আবেদন করলো যে বিজ্ঞ আদালত, আপনার আদালতে চলমান অন্য একটি মোকদ্দমা আছে যার নাম্বার এত, ওই মোকদ্দমা এরকম একটা দলিল আছে যেটা এই মোকদ্দমার সাথে প্রাসঙ্গিক এবং আমি সাক্ষ্য হিসেবে ওই দলিলটি এইখানে উপস্থাপন করতে চাই, ফলে আদালতের নিকট আবেদন জানাচ্ছি ওই দলিলটি এখানে দেয়া হোক। সেটা নিজের দলিলও হতে পারে, অপর পক্ষেরও হতে পারে, যে অপর পক্ষ ওই মোকদ্দমায় ওই আদালতে একটা দলিল দাখিল করেছে যেটা আমার এই মোকদ্দমায় প্রাসঙ্গিক, কাজে আদালতের কাছে আমি আবেদন জানাচ্ছি এটা এখানে ইনক্লুড করার জন্য বা এটা উপস্থাপনের ব্যবস্থা করার জন্য। তো এরকম কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে অথবা আদালত নিজে যদি মনে করেন বা অনুভব করেন, সেই ক্ষেত্রেও এরকম কোনো একটা ব্যাপার নিতে পারেন। এটা হচ্ছে 10 বিধিতে। মেইনলি এই 8, 9, 10 এই 3টি বিধি হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ এই আদেশের। এর বাইরে প্রথম দিক থেকে 3 থেকে 7 পর্যন্ত যে সকল আছে দলিল দাখিল সম্পর্কিত, এগুলো আমরা জেনে রাখবো। আবার যেমন দলিল অগ্রাহ্যের একটা বিধান আছে এখানে, যে আদালত যদি মনে করেন কোনো একটা দলিল প্রয়োজনীয় নয় এই মোকদ্দমার যে বিচার্য বিষয় বা যে ইস্যু রয়েছে কিংবা যে প্রশ্ন রয়েছে, দাবি রয়েছে, সেটার সাথে একটা দলিল প্রাসঙ্গিক না বা অপ্রয়োজনীয়, তখন আদালত সেটা অগ্রাহ্যও করতে পারেন। অবশ্যই সেই ক্ষেত্রে আদালত অগ্রাহ্যের কারণটা লিপিবদ্ধ করবেন। তো এই হচ্ছে সামগ্রিকভাবে আদেশ 13 বা অর্ডার 13 সম্পর্কিত আলোচনা।
মুদ্রা কথা যে দেওয়ানি মোকদ্দমার সাথে প্রাসঙ্গিক যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, দলিলাদি রয়েছে, ডকুমেন্টস যেগুলো, সেগুলো আদালতে কিভাবে দাখিল করতে হয় এবং আদালত সেগুলোকে কখন বা কেন আটক করতে পারেন, কিভাবে আটক করতে পারেন বা পারেন কিনা আদৌ, এবং সেটা কিভাবে ফেরত নিতে হয় বা ফেরত আদৌ পাওয়া যায় কিনা, এই সংক্রান্ত বিধিবিধান হচ্ছে এই 13 আদেশের বিচার, 13 আদেশের আলোচ্য বিষয় আর কি। এবং এটার সাথে আমরা একটা কানেক্টেড বিধি জানলাম, 7 আদেশের 17 বিধি। এর বাইরেও এখানে 10 বিধির আলোচনায় বলা হয়েছে যে এই বিষয়গুলো আবার ওই সাক্ষ্য আইনের যে দলিল উপস্থাপন সংক্রান্ত বা সাক্ষ্য আইনের দলিল বিষয়ক যে সকল বিধিবিধান রয়েছে এর সাথে এগুলো সাংঘর্ষিক হবে না। যদি সাংঘর্ষিক হয় তখন এখানকার বিধানটা কার্যকর হবে না। এই কথাটাও কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে উপযোগী হবে বলে 10 বিধির একটি উপবিধিতে আলোচনা করা আছে। তাহলে আমরা এই 13 আদেশের সাথে 7 আদেশের একটা বিধি, 17 বিধি এবং সাক্ষ্য আইনের একটা সম্পৃক্ততা রয়েছে বলেও এখানে জানতে পারলাম। তো এই ছিল আজকের আলোচনা। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।